সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচনায় উপস্থিত আছেন আপনাদের খুবই প্রিয়, পরিচিত, আ আমারও প্রিয় আ লেখক, চিন্তক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। ফাহাম, আপনাকে জি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। ফাহাম আসসালামু আলাইকুম। ফাহামের সাথে আমরা একসাথেই অ্যাক্টিভিজম করেছি। এই জুলাই আগস্ট বিপ্লবের পিছনে যে দীর্ঘ প্রস্তুতি, সেখানে আমরা একসাথে কাজ করেছি। উম দুজনে একসাথে একটা গ্রুপে এবং এই লড়াইয়ের প্রত্যেক মুহূর্তে আমরা একে অন্যের সাথে যুক্ত ছিলাম। আমার মনে পড়ে যখন কারফিউ হলো আরকি। ফাহাম আমাকে ফোন করেছে। আম এবং ফাহামের ফোন পেয়ে আমি কান্না শুরু করছি। ওটাই সম্ভবত তীব্র কান্না এবং ফাহাম আমাকে ফাহামও ঐদিকে কাঁদছিল, আমি বুঝতে পারছিলাম। সো আমাদের সেই দিনগুলো শেয়ার্ড আম ইমোশন, শেয়ার্ড স্ট্রাগল, সেই দিনগুলোর কথাই আমরা আজকে বলব। আমার ১ম প্রশ্ন হচ্ছে, ফাহাম গেল বাংলাদেশে, ফিরে আসলো। অ্যা যখন গেল তখন কেমন লাগলো? আর ফিরে আসার সময় কেমন লাগলো? ফাহাম, আপনাকে আমার চ্যানেলে আসার জন্য অনেক ধন্যবাদ। আ আপনাকেও ১ম ধন্যবাদ। প্রশ্ন। আসেন আমরা আবার সেই ফোনে যেমন আলাপ করি সেরকম আলাপই করি আরকি দর্শকদের সামনে। আম পিনাকিদা ওই সময়টা একটু ডিফিকাল্ট ছিল। বাট এট দ্য সেম টাইম ওই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমি সবসময় আমার মানে শামাকেও বলছিলাম যে 5th অগাস্ট হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্মের দিনটা আমার লাইফের সবচেয়ে সুন্দর দিন। হু, হু, এরপরে আ সবচাইতে রিমার্কেবল ডে আমার লাইফে 5th অগাস্ট। এবং আমি যে কারফিউর সময়টা, ওই সময়টা আমি খুবই কি বলবো ট্রমাটিক আমার লাইফে। কারণ হয় কি এই বাচ্চা ছেলেরা মারা যাচ্ছে। এটা না নেওয়া যায় না। এটা একেবারেই নেওয়া যায় না। আর আম ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। তো ওই যে ট্রমাটা শেষ হলো, সেটার একটা স্পেশাল স্থান আছে আমার জীবনে। তো আমি আবার দেবাশিসকে ওই যে পোস্টার করে, হু, হু, দেবাশিসকে বললাম যে, "দেবাশিস আপনার একটা পোস্টার আমি নেব। এবং হু, আমার শর্ত হচ্ছে যে আপনার পোস্টারে আপনার সিগনেচার থাকতে হবে।" কারণ হু, হু, আমি তো সে একটু আশ্চর্যই হলো। তো আমি বললাম কারণ এই যে এই টাইমটা আমার লাইফের একটা খুব রিমার্কেবল সময়। এটা গভীরভাবে আমার জীবনে দাগ কেটেছে। এবং আমি সত্যিই আমাদের যেই তরুণ সম্প্রদায় এবং আসলে শুধু তরুণ সম্প্রদায় বললে হবে না। পুরো বাংলাদেশের যারা ওখানে ছিলেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি। এটা হচ্ছে যে কারণ আমি যে বাংলাদেশে গেলাম, এটা তো হু, যাওয়া সম্ভব ছিল না। মানে আমি আশা করতাম অবশ্যই। কিন্তু আমি চিন্তা করতে পারিনি যে এই জিনিসটা হবে। কিন্তু এটা হয়েছে। এবং এই হওয়ার পেছনে বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই শুধু ছাত্ররা শুরু করেছেন। কিন্তু সবাই আল্টিমেটলি তাদের কাছে আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি। এবং যখন বাংলাদেশে গেলাম সেই একটা ইউফোরিয়া কাজ করছিল হু। যে একটা মুক্ত স্বাধীন দেশে যাচ্ছি আমি। এবং এই যে ইউফোরিয়া সেটা কিন্তু আমার একার না। এটা আপনি শুনলে আশ্চর্য সবার। হবেন। হ্যাঁ, রাস্তাঘাটে আমি যেখানেই আ মানুষের সাথে কথা বলেছি, সবাই আমাকে একটা কথা বলে যে, "ফাহাম ভাই খুব ভাল লাগছে যে আম স্বাধীনভাবে কথা বলতে পারি।" মানে আপনি চিন্তা করেন একটা আমার বন্ধু ড্রাইভার, সে আমাকে বলছে সে মানে জোব্বা পরে। হু, হু, সেই আ আ ডিভোউট মুসলিম। হু, হু, তো সে বলছে আমাকে যে সে YouTube এ মানুষকে এই নসিহার ভিডিও শেয়ার করতে চায়। হু, তো হু। সে বলছে যে, "ভাই আমি ভয় পেতাম।" ভয় পেতাম যে মানে সে তো গুম হবে না। ইউ নো দ্যাট। কিন্তু কোন তার বিপদ হয় যে কিনা আরকি। কিন্তু হুম, বিপদ কিন্তু ভয়টা কোন পর্যায়ে চলে গিয়েছিল? হুম, যে সে বলছে যে, "ভাই এখন আমি আ মুক্তভাবে কথা বলতে পারি।" এবং আমি পরের দিন জুমার নামাজে গেলাম। জুম্মার নামাজে গিয়ে আমি সত্যিকার অর্থেই মুগ্ধ যে এত চমৎকার উত্তরা ৪ নম্বর সেক্টর আমি জানি না ইমাম সাহেব কে। এবং এত সুন্দর উনি বয়ান দিলেন যে খুতবা দিলেন। জুম্মার খুতবায়। খুতবার মধ্যে উনি কিন্তু কোন মানে একদম প্রপার ট্রেইনড সাইকোলজিস্ট এর মতন করে কথা বললেন। উনি কিন্তু কোন মানে ইসলামের কথা বলেন নাই সেই অর্থে। উনি বলছিলেন যে আমাদের ফিলোসফিক্যাল সমাজে সামথিং। ফিলোসফিক্যাল হুম, অ্যাবসোলিউটলি যে আমাদের সমাজে কোন জায়গায় ভয় চলে গিয়েছিল। আর সব জায়গায় এই চুরি, বাটপারি, লুটপাট হুম, এগুলো নিয়ে উনার যেই কথা রিমার্কেবল ইনসাইট এবং এই যে কথাগুলো বলতে পারছিলেন উনি, হুম। আমি তো বেশ ৫ তারিখের কিছুদিন পরেই গেছি। ১৫ই আগস্ট গিয়েছিলাম। তো মানে সে হচ্ছে ১ মাস আগে ওই কথাগুলো বলতে পারতেন।
এবং এই জিনিসটা কিন্তু সমাজের সব জায়গায় আমি দেখেছি। এবং আমি একটু ইন্টারাপ্ট করি। শিওর। ফাহাম, আপনি ফিলোসফিক্যাল কথাটা বললেন না? আমার হঠাৎ করে মনে পড়ল যে ধরেন আমরা যে এক গ্রুপে আমরা কথা বলতাম, আমরা আমরা শেয়ার করতাম আমাদের এবং কে কি করব সেটাও আমরা ঠিক করতাম সেখানে। নিজেদের এক্সপেরিয়েন্স শেয়ার করতাম এবং একসাথে যে অ্যাক্টিভিজমটা করতাম, হ্যাঁ? যে সমস্ত ডিফারেন্স ভুলে আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের ডিফারেন্স আছে, তাই না? দ্যাটস কিন্তু গুড। সমস্ত ডিফারেন্স ভুলে সবাই যে একটা জায়গায় চলে আসা, আ এই ফেনোমেননটাকে আপনি কিভাবে দেখেন? মানে আমার কেন জানি মনে হয় যে ইট ইস সামথিং ডিভাইন। মানে একটা জাতির জীবনে ডিভাইন কিছু মোমেন্ট আসে। ওই মোমেন্টটা ছিল বিপ্লব বোধহয় সম্ভবত একটা ডিভাইন মোমেন্ট। যেখানে সমস্ত মানুষকে একটা জায়গায় নিয়ে আসে। হ্যাঁ, আপনার কি মনে হয়? এটা একটা হিস্টোরিক মোমেন্ট এবং এটার কৃতিত্ব কিন্তু শেখ হাসিনার। মানে শেখ হাসিনা তো মানে দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। মানে আমি একটা জিনিস বাংলাদেশে গিয়ে বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আপনি প্যারিসে থেকে জিনিসটা বুঝবেন না। আপনাকেও দেশে যেতে হবে। হু, হু, বাংলাদেশের মানুষ আমাদেরকে কিভাবে দেখেন? আ তারা আমাদেরকে খুব কাছের মানুষ মনে করেন। হুম, এই কারণে যে গত ১৫ বছর তারা যেই সত্য কথাগুলো বলতে চাইতেন, হুম, সেই কথাগুলো আমি তো আসলে আপনার মতন কিংবা অন্যান্যদের মতন এত রেগুলার না। আর তাছাড়া আমি ঠিক অ্যাক্টিভিস্ট আপনাদের সেন্সে না। কারণ আমি আসলে লিখতে পছন্দ করি। কিন্তু হুম, তারা যে জিনিসটা বলতে চাইতেন, হুম, সেই বলাটা আমাদের মুখে শুনতে শুনতে পেতেন। এবং এইজন্য তাদের আ আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রতি একটা ভালোবাসা আছে। হুম, এবং এই ভালোবাসাটা আ জেনুইন। মানে আমার মনে পড়ছে যে আমি একটা কথা বলি আম আদর্শ পাবলিশার্স এর একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গিয়ে কথা বলি। তো আমি ওখানে আ গিয়েছিলাম honestly I thought আমি হুম, একাডেমিয়া লাইনের মানুষ। মানে আমরা যখন কথা বলি আমি এক্সপেক্ট করি ২০ জন মানুষ থাকবে। That হুম, was হুম, my মানে আন্ডারস্ট্যান্ডিং যে হুম, ২০-৩০ জন মানুষ থাকবে সর্বোচ্চ। তো ওখানে গিয়ে আমি দেখি যে হল ভর্তি মানুষ, হলের বাইরেও অনেকে এবং তারা যখন আমার সাথে কথা বলতে আসছেন, একটা মেয়ে আম সে হিজাব করে আছে এবং সে আমাকে আ বলল যে, "ভাইয়া আপনি আপনি জানেন না যে আপনি আমাদের জীবনে কতটা ইম্পোর্টেন্ট। কিন্তু একটা কথা আপনি আমাদেরকে প্রমিস করবেন যে আপনি আমাদেরকে ছেড়ে কখনো যাবেন না।" অর্থাৎ স্টুডেন্টদের কথা বলছি। সে হুম, স্টুডেন্ট। হুম, হুম, এবং এই মেয়েটা সম্ভবত বরিশাল থেকে এসছে। বরিশাল আচ্ছা। আমি ভুলেই আমি আ অ্যাপ পুরোপুরি মনে নেই। হয় বরিশাল না মুন্সিগঞ্জ কোন একটা হুম, হুম, জায়গা থেকে। তো it touched me. That was very pure হুম, হুম। ইমোশন। এবং এই জিনিসটা আমি পথে ঘাটে সব জায়গায় দেখেছি যে বাংলাদেশের মানুষ আমাদেরকে এটা মনে করেন। এবং এটার আপনি যেই প্রশ্নটা করলেন যে এই হিস্টোরিক মোমেন্টটা কিভাবে হলো? হুম, আমার কাছে অনেকগুলো অদ্ভুত ব্যাপার আছে যে আপনি যদি দেখেন যে অ্যাক্টিভিস্ট হুম, যারা প্রমিনেন্ট অ্যাক্টিভিস্ট আপনি জাহেদ ভাই, তারপর শাহেদ আলম ভাই, জুলকারনাইন স্যার, এরা কেউই কিন্তু জেনজির মানুষ না। এরা কিন্তু না। সবাই এবং এটা কিন্তু একটা অ্যাবনরমাল জিনিস। যে বাংলাদেশের আপনি যদি এই অ্যাক্টিভিস্টদের চিন্তা করেন, সারা দুনিয়ায় যারা অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু সব ইয়াং জেনারেশনের। হুম, হুম, বাংলাদেশের ব্যাপারটা একটু অদ্ভুত যে বাংলাদেশের যারা এই যে ভয়েস অফ দ্য নেশন এই মানে ইন দ্য ইন এ পারভার্টেড ওয়ে যে হুম। আম আওয়ামী লীগের সময়, তারা সব ইয়াং পিপল না। কিন্তু তার ইয়াং পিপলরা তাদেরকে আমার কাছে মনে হয়েছে যে খুব আপন মানুষ মনে করেছেন। এটা কিভাবে হলো? মানে ধরেন আমার পক্ষে আমি তো আপনাদেরও সিনিয়র মানে আমার তো কোনোভাবেই উম মানে তরুণদের কাছাকাছি যাওয়ার মতো বয়স না। কিন্তু এটা কিভাবে হলো? সম্ভব আ হলো? এটা খুব সিম্পল বিষয়। আমি একটা সহজ কথা বুঝি। ট্রুথ। আপনি যদি সত্য কথা বলেন, এটার একটা অন্য ধরনের পাওয়ার আছে। এবং ট্রুথ স্পিকস ফর ইটসেলফ। এবং আমাদের সামষ্টিকভাবে আমি যেমন আম আ জাহেদ ভাইয়ের কথা বলি। উনি তো বাংলাদেশেই ছিলেন। উনার হুম, কথা বলছি এই কারণে। যে জাহেদ ভাই তো আম দেখেন বাংলাদেশে থেকে আমাদের সবার চাইতে উনার রিস্কটা বেশি ছিল। অবশ্যই। এবং হ্যাঁ, মানে এবং যেহেতু উনি বাংলাদেশেই ছিলেন। তো উনার সাথে আমার মানে এইবারই ১ম দেখা হলো।
তো আমি যখন কথা যেটা ওনার সাথেও কথা বলে রাস্তাঘাটে ওনাকেও মানে সবাই অ্যাপ্রোচ করে। তো ওখানে গিয়ে যেটা আমি বুঝেছি যে শুধুমাত্র ট্রুথ যদি কেউ বলে মানে আ স্বৈরাচারের সময় দ্যাট ইজ মানে একটা হাউ শুড আই পুট ইট একটা বৈপ্লবিক ব্যাপার আছে। শুধুমাত্র কেউ যদি সত্য কথা বলে টু এবং টেল দ্য এই ট্রুথ ইজ রেভলিউশনারি এটা বোধহয় গ্রামসির কথা। হ্যাঁ, গ্রামসির কথা। এক্সাক্টলি। অ্যান্ড স্পেশালি এটা তো আমি নিজের জীবন থেকে বুঝলাম যে এই মুহূর্তে সত্য কথা বলাটার আম ওই মর্তবা নাই। কারণ এই মুহূর্তে সবাই সত্য কথা বলতে পারছেন স্বাধীনভাবে। কিন্তু হুম, যখন তারা পারতেন না, তখন যারা কথা বলতে পেরেছেন তাদের আ তাদেরকে মানুষ ভালোবাসেন। এটাই হচ্ছে গিয়ে আমার আ দেখা। আর কথা এই আলোচনার আগে যে আমরা বলছিলাম হুম, যে আসার সময় কি মনে হলো এবং যাওয়ার সময় কি মনে হলো। দেখেন এইটা আপনি গেলেও যা হতো মানে আমি গিয়ে সেটাই হচ্ছে যে একটা যেহেতু আমরা পার্সোনালি এটার মধ্যে খুবই ইনভলভড সেহেতু একটা পার্সোনাল ইউফোরিয়া কাজ করেছে। তা আমি নিশ্চয়ই। আসার সময় আমি বলব না যখন আশাহত হয়ে এসেছি। আমি আশাহত হই নাই এই কারণে যে আপনি বলতে পারেন যে এই গভর্নমেন্ট খুব ভালো ফাংশন করছে না। বাট এমনই তো হওয়ার কথা। হুম, আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ যেই মেস ক্রিয়েট করেছে এর মধ্যে ১৭ জন মানুষ যারা উপদেষ্টা, আমার মনে হয় ১৭ জন, ১৬ কিংবা ১৭ জন হুম, যতজনই হোক। তারা তো পলিটিক্যাল না এবং দে আর ট্রাইং দেয়ার হার্ট অ্যান্ড সোল। কিন্তু এট দ্য সেম টাইম দ্য চ্যালেঞ্জেস আর ইনসারমাউন্টেবল এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করা আপনি চাইলেও ভাইয়া পারবেন না। বাংলাদেশের যে পরিস্থিতি এখন, আমি ব্যক্তিগতভাবে যত খারাপ অবস্থাই হোক, আমি এর মধ্যে আশা দেখতে পাই এই কারণে, কারণ আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশের মানুষকে যদি স্বাধীনতা দেয়া যায়, হুম, যে তার উপর যদি কেউ চেপে না বসে, হুম, বাংলাদেশের মানুষের কিন্তু সমস্যা সমাধান করার ক্ষমতা অসীম এবং ওই জিনিসগুলো আমাকে খুব আমি সবসময় দেখেছি যে আমরা খুব ব্রাইট না। দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমাদের মধ্যে মানে জীবনী শক্তি মানে এটা অসীম। প্রাণশক্তি প্রাণ অসম্ভব। শক্তি। আমি আমি জাস্ট আপনার আগের ওই প্রসঙ্গটায় আসি আরকি। মানে উপদেষ্টাদের কথা বললেন তো। মানে আমার ফ্রাস্ট্রেশন আছে এবং আমি তো সেটা প্রকাশ করি। হ্যাঁ? হুম, ধরেন এটা ঠিক যে তারা পলিটিক্যাল না এবং এটাও ঠিক যে নন পলিটিক্যাল বা এপলিটিক্যাল লোকজনদেরকে পলিটিক্স এর বাইরের লোকজনদেরকে নেওয়া হয়েছে। কিন্তু ধরেন যে খুব কম্পিটেন্ট লোক পলিটিক্স করেন না। এরকম লোক কি নাই? ছিল না যাদেরকে নেওয়া যেত? আমি এক্সাম্পল দিই। আমি আসলে নাম ধরে এক্সাম্পল দিতে চাই না। কারণ এতে উনাদেরও বিপদ হয়। আর মনে করে যে বোধহয় আমি উনাদের কথা বলছি, তা না। ধরেন বদিউল আলম মজুমদার। আমি কিন্তু আশা করেছিলাম যে বদিউল আলম মজুমদার এই উপদেষ্টা পরিষদে থাকবে। হ্যাঁ? আ এবং উনি তো লড়াই করেছেন এবং ফ্যাসি বিরোধী লড়াইয়ের সাথে যুক্ত ছিলেন, intellectually যুক্ত ছিলেন, উনার বয়স বিবেচনায় দারুণ কাজ করেছেন। আম তারপরে ধরেন আমরা মনে করি যে আর্মি মনে করে যে আমাদের আর্মির তরফ থেকে কেউ না কেউ থাকবে এবং আর্মির তো কয়েকজন আছেনই। কিন্তু আমার মনে হয় যে ধরেন আর্মিতে যদি আমি আর্মি অফিসারদের দেখি, সৈনিকদেরকে দেখি, আর্মির মধ্যে খুব ভালো মানে খুব প্রমিনেন্ট ফিগার যদি আমি বলি এক্স আর্মি অফিসারদের মধ্যে, এটা নিঃসন্দেহে আইকেবি, ইকবাল করিম হুম, ভূঁইয়া। তো হুম। মানে উনারা কেন না? মানে আমরা কেন উনাদের সার্ভিসটা নিলাম না? হ্যাঁ? এই প্রশ্নগুলো আমার আসে আরকি। হ্যাঁ? তো এখানে সেটা আমি ঠিক সব কথা যে বলতে পারব না ভাই। না ঠিক আছে আমি আমি যাচ্ছিও না ওই জায়গায়। আমি ওই জায়গায় যাচ্ছিও না। কিন্তু আমার আমার প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা বেস্ট মাইন্ড গুলোকে এক জায়গায় করলাম না? এটাই হচ্ছে বেস্ট আমার মাইন্ড বেস্ট মাইন্ড এক জায়গায় আনলেও হতো না। এটা আমি কেন বেটার হতো আপনাকে কিনা? বলি? মানে হতো না তো একটা জিনিস। কিন্তু এর চেয়ে বেটার ফাংশন করত কিনা? সেটা হচ্ছে আমার কথা। না, করত না। তাই? আম কেন আ করত মে না? আ অ্যাবস কেন আমি কেন মনে করি ভাই যে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস আন্ডার এস্টিমেট করি। যে আমাদের রট কোন পর্যায়ে? এই ব্যাপারে কিন্তু আমাদের অনেকেরই ধারণা নাই যে অ্যাকচুয়ালি একটা ফাংশনাল স্টেট ডিসফাংশনাল স্টেটের যে মানে লেভেলটা কোথায় এটা আমরা অনেকেই পুরোপুরি বুঝতে ব্যর্থ হই। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাকে। হুম, বলেন। এই পরশুদিন কিংবা তার আগের দিন আমার ছোটবেলার এক ডিবেট করার এক ছোট ভাই ও অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করেছে। তো ও বলছিল যে ভাইয়া দেখেন ওর বাবা হচ্ছে গিয়ে পাবলিক সার্ভেন্ট হু, হু, বাংলাদেশে ছিলেন। তো ও বলছে যে ভাইয়া দেখেন
আমি জিজ্ঞেস করলাম যে কেন চলে আসলা? তো সে বলছে যে তার ছেলে, ওর ছেলেটার সাথে ছিল। তো হি হুম, ইজ ইন ইয়ার 8 এবং বাংলাদেশের একটা ভালো স্কুলে সে পড়াশোনা করতো। সেটা হচ্ছে কি আইডিয়াল স্কুলে। মানে এট লিস্ট আমাদের সময় আইডিয়াল ঢাকা শহরের একটা টপ স্কুল ছিল। তো ওর মুখে আমি শুনছি যে ও ইয়ার 8 এ পড়ে। এখন পর্যন্ত অ্যালজেব্রা কি জানে না। জাস্ট ইমাজিন দিস। ইয়ার 8 এ পড়ে অ্যালজেব্রা কি জানে না। কোনদিন অ্যালজেব্রা করে নাই। এবং ওই ছেলে বলছিল যে ৬ মাস এই জুন মাসের দিকে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা ছিল। হুম, হাফ ইয়ারলি পরীক্ষায় যে প্রশ্ন, হুম, পরীক্ষার আগের দিন ইউটিউবে প্রশ্ন ফাঁস হতো। আচ্ছা। জাস্ট ইমাজিন যে স্কুলের পরীক্ষা। ডেঞ্জারাস ইউটিউবে ব্যাপার। প্রতিদিন রাত ১০টার সময় আবার ও বলছিল যে অঙ্কের পরীক্ষা আগে, এটা আবার আগেও মানে ১০টা ১০টা ১১টার দিকে না অনেক মানে তারা খুব কনসিডারেট ছিল। হুম, যাতে মানে ৯টা ১০টার দিকে তারা কোয়েশ্চেন আউট করে দিত। আবার টিচার আবার যাতে বেশি মনিটাইজ করা যায় সেজন্য এক পাতা একটা ভিডিওতে দিত। আচ্ছা, হ্যাঁ? এবং প্রশ্নের উত্তরও ওই মানে ইউটিউব ভিডিওর মধ্যে থাকতো। আচ্ছা। এটা হচ্ছে ইয়ার 8 এর অবস্থা। ক্লাস সর্বনাশ। মানে ইয়ার 8 না, এ ইয়ার ঠিক আছে, এই ঠিক এবং আছে। ইয়ার আমরা 7 এ আ আমি আরো কয়েকটা উদাহরণ দিব আপনাকে। এটা আচ্ছা, দর্শকদের শোনা দরকার। ইয়ার 7 এ হ্যাঁ, পরীক্ষায় এসছে যে আম আপনার কি জানি বলে? আ ডেঙ্গুতে আক্রান্ত বন্ধুর জন্য কিভাবে মোনাজাত করতে হয়? হুম, এটা হচ্ছে গিয়ে পরীক্ষার প্রশ্ন। হুম, হুম, আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুলের মামাকে টাকা দিতাম কোন সময়? আমরা যখন স্কুলে ছিলাম, স্কুলের মামাকে টাকা দিত যদি কেউ গাঁজা খেয়ে ধরা পড়লো, সিগারেট খেয়ে ধরা পড়লো, যাতে প্রিন্সিপালের কাছে না পৌঁছায়, হুম, সেজন্য ওই মামাকে টাকা দিত। এটা হুম, হচ্ছে আমাদের অভিজ্ঞতা। হুম, আমি ক্যাডেট কলেজে এটা দেখি নাই, কিন্তু তবুও আমি জানি যে এই ধরনের ঘটনা ঘটতো। হুম। ওরা টাকা দেয় ফুটবল খেলার জন্য। মানে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন যে আমরা একটা বিপদ আটকানোর জন্য স্কুলের মামাকে টাকা দিয়েছি। তাও এটা রেগুলার না। হুম। আর এরা টাকা দেয় স্কুলের তার যেটা এই রাইট কাজটা তার যেটা রাইট সেটা সেটা করার জন্য সে টাকা দিচ্ছে। সেটা এক্সারসাইজ করার জন্য সে টাকা দিচ্ছে। হুম, এটা হচ্ছে কি স্কুল কলেজে। আমি আপনি যে মিলিটারির কথা বললেন যে মিলিটারি হুম, থেকে কেন আইকেবি কে নেওয়া হয়নি কিংবা হুম, এফিশিয়েন্ট অফিসারদেরকে কেন নেওয়া হয়নি। হুম। আমাদের ভাই ধারণা নেই যে মিলিটারির কি অবস্থা। এগুলো আমি বলতে চাই না। তারপরেও আম একটু বলা দরকার। আপনার আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যে একটা ব্রিগেডিয়ার যদি ডাকাতিতে হুম, মানে পার্টিসিপেট করে, হুম। একটা তাও সার্ভিস আবার ব্রিগেডিয়ার তাও আবার মানে ইউনিফর্ম পরে। ইউনিফর্ম পরে ইট ইজ জাস্ট আমি আমি আনইমাজিনেবল। কালকে যখন সামি আমাকে ফোন করে বলল ঘটনাটা, আমি তো মানে এটা কি? এটা কি? মানে সর্বনাশ! একটা এয়ারফোর্সের একজন অফিসার সৈনিকের থেকে ৯০,০০০ টাকা ঘুষ খাবে। আমি বলতে চাচ্ছি না, কারণ আমি নাম-টাম নাই বলি। এগুলা বলাটা ঠিক না। এখন দেখেন, এটা হচ্ছে গিয়ে একদিক করাপশন এর দিক। অন্য দিক দেখেন যে কোন আমি লেভেলের আমি আমি তো আরো শুনেছি আরকি। সামি তো আমাকে বলেছে, হ্যাঁ? সামি তো বলেছে যে মানে কমান্ডিং স্বামী পজিশনে আ অ্যা আন মানে সেক্সুয়াল অ্যাডভান্টেজ নেওয়া। এটা তো ইট ইস জাস্ট আনথিংকেবল। মানে একটা জেনারেল লেভেলের লোক, মানে আমি জাস্ট নাম বলছি না। তার মেয়ের থেকে কম বয়সী র‍্যাংক পাওয়া মেয়েদের সে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। একটা জেনারেল। হুম, হ্যাঁ? মানে আপনি যদি ওই ল্যাটিন আমেরিকার উপন্যাসগুলো পড়েন, ওখানে তো আসলে এই জিনিসগুলো প্রায়ই আসে। হ্যাঁ, এক্সাক্টলি, ওখানেও এক্সাক্টলি। ওখানে যেই জিনিসগুলো আসে যে জেনারেলদের যেই এই সেক্সুয়াল প্রক্লিভিটি, এটার হুম, যে যারা কি বলবো? যে সমস্ত মেয়েরা এটার শিকার, তারা কিন্তু আমি যতদূর মনে পড়ে যে এরা কিন্তু কেউ মিলিটারির লোক না। হ্যাঁ? আমাকে মানে আমার বাবাদের মিলিটারির লোক কন্টেম্পোরারি না মানে? মিলিটারির মানে লোক না? মানে একজন ফিমেল মিলিটারি অফিসার না। ও আচ্ছা। বুঝতে পারছেন? মানে যে হুম, হুম, আমি যে সমস্ত জায়গায় পড়েছি। হুম, এমনকি মানে এখানে বলি যেহেতু এটা টেলিভিশন না, হুম, যে আমাদের বাবাদের কন্টেম্পোরারি
অফিসারদের কাছে আমি এই জিনিসটা অনেকের কাছে শুনেছি যে আমাদের একজন এরশাদ সাহেবের তো আসলে এই ব্যাপারে বেশ দুর্নাম ছিল। হুম, কিন্তু আচ্ছা, এটা আমার কথা না। স্ট্রিক্টলি ওনাদের কথা। হুম, আমি এটার সত্য মিথ্যা কিছুই বলতে পারব না। যা হুম। আমি শুনেছি আমি সেটাই বলছি। যে তারা একটা কথা বলতেন যে এরশাদ সাহেব কিন্তু কখনোই কোনো মিলিটারি অফিসারের ওয়াইফদের সাথে কখনোই কোনো অ্যাডভান্সমেন্ট এর দিকে যাননি। রাইট? সেই ব্যাপারে উনি অত্যন্ত আ সুনাম আছে উনার। হ্যাঁ? এখানে দেখেন আর আমাদের দেশের এখনকার জেনারেলরা ফোর্সের এগুলা এগুলো বলা খুব ডিফিকাল্ট ভাই। মানে কারণ আমি 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 আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। মানে ধরেন যখন বিডিআর কার্নেসটা হলো, তো ওই সময় আমি পপুলারে। আমি তো আমার অফিস কিন্তু জাস্ট ওই রাস্তাতেই। হ্যাঁ? হুম, পপুলারের যে হ্যাঁ, এক্সাক্টলি। ফার্মাসিউটিক্যালস অফিস আছে ওই রাস্তাতেই। মানে কয়েকটা ব্লক পিছনেই কিন্তু ঘটনাটা ঘটছে আরকি। তো যখন এই সমস্ত টেড বডি গুলো বেরোচ্ছে, ইয়ে হচ্ছে এবং সমস্ত স্টোরি গুলো বেরিয়ে আসছে, ওই সময় আমাদের এইচআর ম্যানেজার ছিল এক্স আর্মি অফিসার, একজন এক্স মেজর আরকি। খুব ভালো ছেলে। এখন হংকং এ থাকে বোধহয়। এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড এ কাজ করে। তো ও আমাকে বলছে এসে যে, "স্যার আপনি জানেন যে একজন আর্মি অফিসার সে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইয়ে করে প্রটেক্ট করতে চায়? সেটা হচ্ছে যে ডিগনিটি। অফ কোর্স। মহিলাদের ডিগনিটি, আর্মি অফিসারদের ডিগনিটি, আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি। এইটা তার কাছে ১ নাম্বার প্রায়োরিটি।" হ্যাঁ? এবং আমাকে সে বলছে অ্যাবসোলিউটলি। যে, "আপনি কখনোই দেখবেন না যে আর্মি অফিসারের ওয়াইফকে কোনভাবে অসম্মানিত করেছে কেউ সেটা একজন আর্মি অফিসার মেনে নেবে। কখনোই মেনে অ্যাবসোলিউটলি নেবে না।" নট। এবং মানে সেইটা ছিল এটা বেশিদিন আগের কথা না। ও ২০০৮ ইয়েস। সালের ঘটনা। হ্যাঁ? ইফ ইউ কান্ট প্রটেক্ট ইউর ওয়াইফ, হাউ উড এক্সাক্টলি, ইউ প্রটেক্ট দ্য কান্ট্রি? মানে এক্সাক্টলি। এটা একটা অবাস্তব বিষয় না? এবং মানে এই ভ্যালুস গুলো এবং যে মিলিটারির মধ্যে জাস্ট ১৬ বছরের মধ্যে এটা পুরোপুরি ধ্বংস অ্যাবসোলিউট হয়ে গেল। অ্যাবসোলিউট ধ্বংস করে ফেলেছে। এখন একজন এটা তো হচ্ছে গিয়ে নন প্রফেশনালিজম কোন পর্যায়ে গিয়েছে দেখেন। একজন এয়ারফোর্স চিফের মেয়ের বিয়ে হবে। হুম, সেই মেয়ের বিয়েতে এয়ারফোর্সের অফিসারদেরকে নাচানো হবে। অফিসারদেরকে, সার্ভিং অফিসারদেরকে নাচানোর জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে। ইস দিস হাউ উই শুড রান আওয়ার ইনস্টিটিউশনস? হাসিনা যে আমাদের কি ধ্বংস করেছে, এটা না মানুষ মানে বুঝতে পারে না যে আমাদের পুরো সোশ্যাল ফ্যাব্রিক ধ্বংস করে ফেলেছে। একদম, একদম, এব একদম। একদম। একদম ওটা ডেস্ট্রয়। তো আমরা বুঝতে পারতাম। ওটা তো আমরা বুঝতে পারতাম সোশ্যাল ফেব্রিক টা যে ধ্বংস করেছে, এটা ইভেন আমরা কিন্তু অনলাইনেও বুঝতে পারতাম। হুম, ধরেন এই যে মানে মুরুব্বিদেরকে সম্মান করতে এক্সাক্টলি, হবে। হ্যাঁ? এক্সাক্টলি। এইটা কি আমাদেরকে কেউ শিখিয়েছে? আমি আপনাকে একটা না। এক্সাম্পল দিই। খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। সেটা হচ্ছে যে তখন আমি কেবল আজিজুল হক কলেজে ভর্তি হয়েছি। মানে স্কুল থেকে পাস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো তখন তো সবারই একটু নতুন হিরোইজম হয় আরকি। তো অফ কোর্স। রিক্সায় আমরা একটা জায়গায় গেছি আরকি। ৩ জন চড়ে একটা জায়গায় গেছি এবং রিক্শাওয়ালা এটা পছন্দ করেনি যে আমরা ৩ জন চড়বো কারণ টানতে কষ্ট হচ্ছে। এবং নামার সময় আমরা ইউজুয়াল যেটা ভাড়া সেটা উনাকে দিয়েছি। এবং উনি এটা অ্যাকসেপ্ট করবেন না। অ্যা এবং আপনি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতেন আমি উনাকে উনি করে বলছি। হুম, কেন এটা আমি পরে ব্যাখ্যা করছি। তো অ্যাকসেপ্ট করবেন না এবং উনি বললেন যে, "দেখেন আপনারা তো ৩ জন চড়ছেন। হ্যাঁ? আমার টানতে কষ্ট হইছে। হ্যাঁ? তো আপনি যদি ওই ভাড়াটাই দেন" সে খুবই ন্যায্য কথা বলছেন যে, "আপনি যদি ওই ভাড়াটাই দেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হলো না।" তো এটা আমাদের গায়ে লাগলো। হ্যাঁ? আমাদের কাছ হুম। থেকে বেশি ভাড়া নেবে। এটা তো আমাদের ইগোতে লেগেছে আরকি। এবং ভাড়া না দিয়ে একটু দুর্ব্যবহার করা হইছে ওই ভদ্রলোকের সাথে, রিক্শাওয়ালার সাথে। তো যাই হোক তারপরে আমরা কাজ-টাজ সেরে আমি বাসায় ফিরছি। বাসায় ফিরে দেখি আমার বাবা অগ্নিমূর্তি হয়ে আছে। কারণ ওই রিক্শাওয়ালা যেয়ে বাবার কাছে কমপ্লেইন করে দিছে। এবং যা পিটুনি দিল সেদিন বাবা। হ্যাঁ? হ্যাঁ, মানে আপনি তাহলে চিন্তা করেন যে একজন রিক্শাওয়ালা, হ্যাঁ? সে একটা পাড়ার একজন মুরুব্বির কাছে তার ছেলের ব্যাপারে হুম, কমপ্লেইন করতে পারে এবং এই কমপ্লেইনটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয় ফ্যামিলিতে। অ্যাবসোলিউটলি। এবং সেইটার একটা ব্যবস্থা করা হয়। এবং আমার ওই যে সেই দিন যে শিক্ষাটা হলো, হ্যাঁ? সেই শিক্ষা তো আমি এখনো ভুলিনি। এই সোশ্যাল অ্যাবসোলিউটলি। ফেব্রিক তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো এক্কেবারে। সোশ্যাল ভ্যালুস, এগুলো ভেরি ইম্পোর্টেন্ট থিংস। মানে মানে দিস ইজ আমাদের যে জীবন আমরা যেটা বলি না হাজার বছরের মানে কিছু বুলশিট কথা আছে না যে হাজার বছরের ঐতিহ্য। আ কিন্তু আমাদের একটা পার্টিকুলার ওয়ে অফ লাইফ আছে। দ্যাট ইজ ট্রু।
এবং এইটা কিন্তু টাইমলেস না হলেও এটার মধ্যে টাইমলেসনেস আছে। অন্যভাবে আছে। মানে এটা দীর্ঘদিনের ঐতিহ্য। আমাদের দেশের যে আদাব মানুষের সাথে, হুম, হিন্দুস্তানি মুসলমানের যে আদাব, হুম, এটা কিন্তু খুব একটা আমি শুধু হিন্দুস্তানি মুসলমানের কথা বলছি না। আমি হিন্দুস্তানি আম হিন্দুদের মধ্যেও এই আদাবটা ছিল। হুম, এবং এই আদাবটা সমাজ থেকে নাই হয়ে গেছে। এবং আমি ইন্ডিভিজুয়ালি বেয়াদব মানুষকে সহ্য করতে পারি না। হ্যাঁ? বেয়াদব মানুষ সহ্য করতে পারি না। কারণ হচ্ছে যে মানে আমি নিজেও কেউ যদি আমাকে Facebook এ এসে ঠাস করে তুমি করে কথা বলে আমি তাকে ব্লক করে দিই। হুম, হ্যাঁ? কারণ আমাকে মানে I like that thing যে old way যে আপনার আমি একজনকে সবাইকে আপনি করে বলি I expect যে আপনি আমাকে আপনি হুম, করে বলবেন। হুম, এবং আপনি যদি আমার বড় হন তাহলে আপনি আমাকে তুমি করে বলবেন। That's fine. হুম, কিন্তু এই যে আমাদের সমাজের যে আধুনিকতার নামে কিংবা এটা আসলে আধুনিকতা না। এটা মানে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেলে আমাদের কোনো যে নরমস থাকে সোসাইটির হুম, সেটা হুম, সবার আগে আঘাতপ্রাপ্ত হয়। এটা হুম, আঘাতপ্রাপ্ত হয় কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের সমাজে কিছু আম চুক্তি আছে। এই হুম, চুক্তির মধ্যে কিন্তু আম এই চুক্তিগুলো কিন্তু আমরা ইনহেরিট করি। এই যেমন এই চুক্তিটা আসলে আমি বানাইনি। এটা আমার হুম, বাবা, দাদা তাদের হুম। এটা পূর্বপুরুষ সবাই দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। সোসাইটি কিন্তু অ্যাডাপ্ট আমরা করে কিন্তু এটা ফেলে। সুফল ভোগ করি। আমার তো কোনো এক্সাক্টলি। রাইট নাই এই সুফল এই জিনিসটাকে ধ্বংস করা। এই জিনিসটা যদি আমি আমার সন্তানকে দিয়ে যেতে পারি, হুম, এটার সুফল সেও ভোগ করবে। এক্সাক্টলি। আই এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যালুস যেটা আমাদের পরের জেনারেশনকে দিয়ে যেতে হবে। হুম, এবং এই যে দিয়ে যাওয়ার এই জায়গা থেকে গত ১৫ বছরে বাংলাদেশে যেই ঘটনাটা ঘটেছে, সে সব জায়গায় আপনি অযোগ্য মানুষকে লয়াল্টির দোহাই দিয়ে উপরে উঠিয়েছে। এবং এই লোকগুলা সমাজের প্রতিটা জায়গায় বেয়াদবির এবং সব জায়গায় ধ্বংস করে ফেলেছে সব জিনিস। এবং এই যে আমাদের উম আজিজি, এই যে মানুষের সাথে একজন মানুষের যে আ একটা ভালোবাসার সম্পর্ক, হুম, এই ভালোবাসার সম্পর্কটা নাই হয়ে গিয়েছে। এবং এইটার উৎকট বহিঃপ্রকাশ এখন আমরা সমাজে যেহেতু আমরা এখন স্বাধীনতা পেয়েছি, এই হুম, স্বাধীনতার কারণে আমরা এর উৎকট বহিঃপ্রকাশ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এবং দেখতে পাবো। এ একটা উদাহরণ হচ্ছে গিয়ে আপনি যে কথাটা বললেন যে বয়োজ্যেষ্ঠদেরকে যে সম্মান, এই সম্মানটা এখানে একটা শর্ত আছে। বয়োজ্যেষ্ঠের একটা শর্ত আছে যে আপনি আপনার সম্মানটা রাখবেন। আপনি এখন হুম, শেখ হাসিনা তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ। হুম, আমি তো তাকে হুম, সম্মান করি না। হুম, কারণ হচ্ছে যে কেন সম্মান করি না? কারণ তিনি এই যে সোশ্যাল যে কন্ট্রাক্ট হুম, এটা দ্বিপাক্ষিক। আপনি যদি সম্মান রাখেন আমি অবশ্যই আপনাকে সম্মান করব। হুম, হ্যাঁ, এবং আপনি যদি আমার পক্ষের মানুষ নাও হন, তাহলেও হুম, আমি এই সম্মানটা আমি মনে করি যে আমার আদর্শ যদি আপনি শেয়ার না করেন, তাহলেও আপনি এই সম্মান অবশ্যই পাবেন। হুম, কিন্তু আপনি যদি আমার দেশের মানুষকে খুন করেন, আপনি যদি আমাদের দেশের প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেন, হুম। তখন আপনি সেই সম্মানের হকদার আর থাকেন না। এখন ওই জিনিসটা কিন্তু বাংলাদেশে ১৫ বছরে প্রতিটা ইনস্টিটিউশন, প্রতিটা জায়গায় এমনভাবে ধ্বংস হয়েছে। এটা ভাইয়া মানে আমি মানে রাষ্ট্রীয় ইনস্টিটিউশন এবং সোশ্যাল ফেব্রিক, সোশ্যাল ভ্যালুজ এ সবকিছু, সবকিছু সবকিছু ধ্বংস হয়েছে। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যদি সেটাই হয় তাহলে আমাদের ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে? আমরা কি এটাকে রিকভার করতে পারবো? ইয়েস রিকভার আমরা করতে রিকভার পারলে করতে পারব। কতদিন সময় লাগবে আর কিভাবে করব?